প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। সোজা কথা অনুষ্ঠান থেকে বলছি। দেশ টিভির এই নিয়মিত অনুষ্ঠান দেশ বিদেশে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই। দর্শক, আজ আমাদের আলোচনার শিরোনাম পরিস্থিতি কোন দিকে, এবং এই বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যথারীতি অতিথি দুইজন। আমার বায়ে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট সম রেজাউল করিম, এবং তার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব আমানুল্লাহ কবির। তিনি সিনিয়র এডিটর bdnews24.com। সম রেজাউল করিম এবং আমানুল্লাহ কবির, আপনাদের সোজা কথায় স্বাগত জানাই। দর্শক, আমরা আজকের ঘটনাক্রম জানি। সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলা এটি বিচারিক পর্যায়ে আছে। তো সেখানে আজকে তার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি যেতে পারেননি। আইনজীবীরা সেখানে জানিয়েছেন যে তার শারীরিক অসুস্থতা এবং নিরাপত্তাজনিত কারণে তাকে হাজির করা যায়নি। সেখানে শুনানির পর এবং আবেদনগুলো আলোচনার পর বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সেই গ্রেপ্তারি পরোয়ানা এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় আমরা এর মধ্যেই জানি, মাহমুদুর রহমান মান্না, যিনি নাগরিক ঐক্য নামে একটি সংগঠন করে রাজনীতিতে সক্রিয় ছিলেন, তার আহ্বায়ক, তার একটি কথোপকথন আমরা অডিও ক্লিপ এটি ফাঁস হয়েছে, এবং সেটির পর বেশ কয়েকদিন আলোচনা এবং আলোচনার পর কাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে নেওয়া হয়েছিল, এবং পুলিশ রিমান্ড চাইলে আদালত তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জিজ্ঞাসাবাদের জন্য। এ হচ্ছে পরিস্থিতি। আমরা এ নিয়ে একটু আলোচনা করব। আমাদের সঙ্গে আইনজীবী আছেন, আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক আছেন। আমরা যদি আপনাকে এই প্রশ্নটা আগে করি আমার শিরোনামের সঙ্গে মিলিয়ে, আমরা জানি যে আমরা একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশ যাচ্ছে। একটি রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক জটিলতা, রাজনৈতিক সংকট, এবং সঙ্গে একটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হয়েছে। এবং এই দুটি বিষয়ে আমরা এমন একটি পর্যায়ে পড়েছি যে এ থেকে বেরোতে পারছি না। এখন যে এরকম একটি কথা উঠেছিল যে যদি সব দায়ভার বিএনপি এবং 20 দলের হয়ে থাকে, বা আমরা জানি যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, তিনি হুকুমের আসামি, যদি তিনি সব কিছু হুকুম দিয়ে থাকেন তাহলে তাকে আইনের আওতায় নেওয়া হোক, এটি একটি বিষয় ছিল। কিন্তু সেই মামলাগুলো কিন্তু তদন্তের মধ্যেই আছে। এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো চূড়ান্ত নির্দেশ আদেশ কোনো কিছুই আসেনি। কিন্তু এর মধ্যে বিচারাধীন যেটি ছিল সেটির মধ্যে একটি অর্ডার আমরা পেলাম, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা। এটি কি পরিস্থিতিকে অন্য কোনো দিকে কি নিয়ে যাবে বলে মনে করছেন, নাকি এটি নিতান্তই একটি আইনি বিষয়, আইনের প্রক্রিয়ায় এগিয়ে গেল? ধন্যবাদ আপনাকে, দেশ টিভির অগণিত দর্শক শ্রোতাদেরকেও। আমার কাছে যেটা মনে হয়, খুব ঘুরিয়ে ফিরিয়ে না বলে সহজ সরল ভাষায় বলা যেতে পারে, একটি সমাজ, রাষ্ট্র কাঠামো কখনোই খেয়াল খুশি মতো চলতে পারে না। আইনানুগভাবে চলতে হবে, যেটাকে রুলস অফ ল বলে, আর কেউই আইনের ঊর্ধ্বে না। এই প্রিন্সিপালটা আমরা প্রয়োগ করতে সক্ষম হইনি দীর্ঘদিনে। তারপরও যে ডেভেলপমেন্টটা হয়েছে, সেই ডেভেলপমেন্টের লাইটে বলা যাবে যে নোবডি ইজ অ্যাবভ দি ল, যে আইন সকলকে মানতে হবে। বিচারাধীন একটি মামলায় বেগম খালেদা জিয়া, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাকে বললেন যে প্রায় 70টি তারিখ পড়েছে। 70টি তারিখের মধ্যে তিনি মাত্র 7টি তারিখে কোর্টে হাজির। তাহলে আমানুল্লাহ কবির বা সম রেজাউল করিম অথবা সুকান্ত গুপ্ত অলোকের বিরুদ্ধে একটি মামলা হলে আমরা 70টি তারিখ দরকার নেই, 5টি তারিখ অনুপস্থিত থাকলে মাল ক্রোক হয়ে যাবে, ক্রোকি পরোয়ানায় বাড়ির থেকে মালামাল জব্দ করে চলে যাবে।
আর রিকশাওয়ালা থেকে শুরু করে আরো নিম্নমানের যদি মানুষ হয়, তার অবস্থাটা আরো কত ভয়াবহ হবে। পুলিশ এসে তাকে না পেলে বলে পরিবারের কাউকে পেয়েছি, ওকে নিয়ে যাই। এই জায়গাটা সেটা বেগম খালেদা জিয়াই হন অথবা ক্ষমতাসীন দলের কেউই হন, আমার বক্তব্যটা হচ্ছে যে যখন একটি লিগ্যাল প্রসেস হয়েছে, সেই প্রসেসের মামলাটিতে আইনানুগভাবে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। এই কারণে করা উচিত, পার্টিকুলারলি এই মামলাটায় একটু আমি মেমোরিটা রিফ্রেশ করি। এই মামলাটি হওয়ার পরে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে হাইকোর্টে প্রথমে একটি মামলা করা হয়, যে মামলাটি বাতিল করতে হবে। কি কারণে? যে মামলাটিতে যে কগনিজেন্স নেওয়া হয়েছে, আমলে নেওয়া হয়েছে, আমলে নেওয়া এটি অবৈধ ছিল। এটা দীর্ঘদিন হাইকোর্টে আটকে থেকে শুনানি হলো। শুনানির পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়ে বলেন না এটা ঠিক আছে। এর পরবর্তীতে ওনারা এসে বললেন যে যেভাবে একজন বিচারককে নিয়োগ দেওয়া হয়েছে মামলা করার জন্য, ওই বিচারকের নিয়োগের প্রক্রিয়াটা বৈধ ছিল না, যেভাবে কোর্টটা ফর্ম করা হয়েছে। সেটাকে 2 জজ 2টা আলাদা জাজমেন্ট দিলেন। আইন অনুযায়ী তৃতীয় বিচারকের কাছে গেল, তৃতীয় বিচারক বললেন না সঠিক আছে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট বলল না ঠিক আছে। থার্ড হলো ওরা চার্জ গঠন করার পরে আর একটা ফোরামে আসলেন যে অভিযোগ গঠনটা যেভাবে হয়েছে, অর্থাৎ আসামি কি কি ইস্যুর উপর বিচার হবে, এই চার্জ গঠন সঠিক হয়নি। সেটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট হয়ে সেটা নিষ্পত্তি হয়ে গেল। ফিফথ হলো ওনারা এসে বললেন যে বিচারক এখন বিচার করছেন, এই বিচারকের উপর আমাদের কোনো আস্থা নাই। কিছুদিন পরে দেখা গেল এই বিচারকের টেনিউর শেষ, তাকে বদলি করে দেওয়া হয়েছে, তাহলে তার বলার কিছু থাকলো না। নতুন করে এক বিচারক আসলো, সেই বিচারকের কোর্টে ওনরা অনাস্থা, আবার সেই বিচারকের কোর্টে। তাহলে এই মামলাটার এই যে ছোট্ট করে আমি কতগুলো ঘটনা প্রবাহ বললাম, এই ঘটনা প্রবাহটা যদি চলতে থাকে এবং সর্বোচ্চ আদালত দ্যাট ইজ অ্যাপিলেট ডিভিশন যখন বলে দিয়েছে যে এই মামলাটাকে হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়ার মতো মামলা না, সাক্ষী প্রমাণের মধ্য দিয়ে নির্ধারিত হবে বেগম খালেদা জিয়া অপরাধ করেছেন কি করেন নাই, অর্থাৎ সরাসরি বাতিল করার মতো মামলা নয়। এতগুলি মামলার কানেকশনে কোর্ট বললেন, এতগুলি স্টেপসের পরে সেই মামলায় বেগম খালেদা জিয়া যাচ্ছেন এবং বলা হচ্ছে তিনি নিরাপত্তার অভাব বোধ করেন, হরতাল আছে ইত্যাদি ইত্যাদি। সেই হরতালের একটা কানেকশন দেখবেন যে মাঝে একবার কিছু ইসলামী দল একটা হরতাল দিল, সেই ইসলামী দলের হরতালের ভিতরে সম্মিলিত, তার ভিতরে কিন্তু বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের কয়েকটি দল ছিল। এটা নিয়ে আলোচনা উঠলো যে তাহলে কি বেগম খালেদা জিয়ার মামলার তারিখের কারণে এটা করা হলো কিনা। আমি বলছি এই কথাটা বিএনপি লাস্ট তাদের এজেন্ডায় বলছে যে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত অবরোধ হরতাল চলবে, যেটা তাদের লাস্ট স্টেটমেন্ট সালাউদ্দিনের। তাহলে এই সরকার, আমি ফর দ্য আর্গুমেন্টসে ধরে নিই, যদি এই সরকার একেবারে তাদের টেনিউর মাথা পর্যন্ত থাকে, তাহলে এই হরতাল চলবে, এই হরতালে কোর্টে কেউ যাবেন না। অথচ দেখুন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে বিএনপির শীর্ষস্থানীয় যারা আইনজীবী নেতৃবৃন্দ, তারা কিন্তু আদালতে যাচ্ছেন, ক্লায়েন্টদের পক্ষে তারা মুভ করছেন, তাদের কর্মীরা জেলে থাকলে তাদের জন্য তারা বেল মুভ করছেন। অন্যান্য নিম্ন আদালতে, ঢাকা জজ কোর্টের প্রতিটি কোর্ট হচ্ছে। তাহলে নিরাপত্তার অভাব কি শুধু একটি কোর্টে? ঢাকায় 36টি ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, স্পেশাল জজ কোর্ট আছে, সেশন কোর্ট আছে, মেট্রো সেশন কোর্ট আছে, প্রত্যেকটি কোর্ট চলছে, অ্যাপিলেট ডিভিশন চলছে। তাহলে কি বেগম খালেদা জিয়ার একার একটি কোর্টের জন্য সমস্ত অবস্থাটা সৃষ্টি হবে? আমি মনে করি খালেদা জিয়া তো এই মামলা খালাস হতে পারেন, তাকে বলা যাবে না তিনি দণ্ডিত, কিন্তু বিচার প্রক্রিয়ায় তিনি যদি পার্টিসিপেট না করেন, তাহলে আইনকে তিনি শ্রদ্ধা না করলে সাধারণ মানুষরা কোথায় যাবে? আর কোর্টের অল্টারনেটিভ কোনো অপশন ছিল না, কারণ উনি একাধিকবার অনুপস্থিত। সেই অবস্থায় কোর্ট কিন্তু বসে থাকতে পারেন না যে কবে হরতাল শেষ হবে, কবে আন্দোলন শেষ হবে, সেদিন আমি বিচার চালাবো। কোর্টের ইউজুয়াল করছে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, একদিনে ওয়ারেন্ট ইস্যু হয় নাই, অসংখ্যবার তাকে সময় দেওয়ার পরও তিনি যখন আসেন নাই তখন ওয়ারেন্ট দিয়েছে। এটা নিতান্ত একটি আইনগত স্বাভাবিক ফর্মালিটিজের ভিতর। আচ্ছা, তাহলে এতে পরিস্থিতির কোনো এফোর ওফোর হওয়ার কোনো সম্ভাবনা আমার কাছে তো মনে হয় না। বেগম খালেদা জিয়া কোর্টে গিয়ে বলতে পারেন যে না ঠিক আছে, আমি ওই দিন আসতে পারিনি, এখন আমি আসছি। যদি নিরাপত্তার অভাব থাকে, গভর্নমেন্টকে তার তরফ থেকে বলা যেতে পারে ল এনফোর্সিং এজেন্সি ডিপ্লয় করা হোক। ধন্যবাদ। আর আপনি যে বিরাট বর্ণনাটি দিয়েছেন সেটির মধ্যেও তো কোনো সমস্যা নেই, যদি আপনারাই বলেন যে আইনের অনেক ফাঁক আছে, আইনের অনেক প্যাচ আছে, সেগুলো যদি খালেদা জিয়ার আইনজীবীরা সেগুলো এক্সস্ট করে থাকেন, সমস্যাটা কি? আমরা তো অনেক মামলাই লিঙ্গার হয়, দীর্ঘায়িত হয়,
সেটি করে যদি এই পর্যায়ে আপনি যে বলছেন যে আমি তো দায়িত্ব নিয়ে বললাম যে এতগুলি প্রক্রিয়া সম্পন্ন করার পরে কিন্তু বিচার শুরু হয়েছে, কাজে এখন কোনো সমস্যা নেই। আর কোনোভাবে বলা যাবে না যে এই মামলায় কিচ্ছু না থাকা সত্ত্বেও একটি মামলার বিচার কার্যক্রম চলছে। অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন বলছেন এই মামলাকে সাক্ষ্য প্রমাণ ছাড়া খারিজ করে দেওয়ার মতো মামলা এটা নয়। ধন্যবাদ। আমানুল্লাহ কবির, আপনার কাছে আমি ওই জায়গাটিতে থাকতে চাই। অর্থাৎ এতদিন আমরা এই হরতাল, অবরোধ এবং পেট্রোল বোমা, সরকারের কঠোর হওয়া, দমন নীতি, ক্রস ফায়ার, এনকাউন্টার, এরকম একটি পরিস্থিতির মধ্যে ছিলাম। এখন আজকের এই অর্ডারের পরে, অ্যারেস্ট ওয়ারেন্টের পরে পরিস্থিতির কি অন্য কোনো মেরুকরণ ঘটতে যাচ্ছে কিনা? আমি বলছি ওনার কথা প্রেক্ষিতে কিছু কথা বলে তারপরে আমি বলি। আমি একটা টেলিভিশন প্রোগ্রামে কথা বলছিলাম, এই ইস্যুটাই আসছিল। আচ্ছা, ইস্যুটা আসছিল তো আমি কিছু কথা বলছিলাম, বলার পরে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করার নামে আমাকে বেশ একটা ধমক দিয়েই বললেন যে উনি কি আর কিছু হতে চান নাকি। যাই হোক, মানে খুব আমার কাছে মানে জিনিসটা খুব ভালো, মানে এখন ভয় লাগছে যে সত্য কথাগুলো কতটুকু বলা যাবে, কয়দিন বলা যাবে। এটা উনি যেটা বলছেন এগুলো তো লিগেল প্রসিডিউরের ব্যাপারে, এগুলোর ব্যাপারে তো কোনো নেই, ঠিকই আছে। এবং আইনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, সবাই শ্রদ্ধাশীল হব, এটাই হলো স্বাভাবিক। এটা উনি প্রাইম মিনিস্টার হোক, একমাত্র প্রেসিডেন্ট ছাড়া, উনি প্রাইম মিনিস্টার হোক আর রিক্সাওয়ালা হোক, সবারই মানে একই। এখন আমাদের দেশ হচ্ছে কি, আইন তো একটাই, আইন কিন্তু পার্সন টু পার্সন ভেরি করে না। কিন্তু যখন এটা প্রয়োগ হয় তখন দেখা যাচ্ছে যে একই আইন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে, মানে ওটা উনি কিন্তু অনেকক্ষণ বলেই দিয়েছে, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রয়োগ হচ্ছে। এবং ওই যে আমরা যে বলে যে আইন তার স্বাভাবিক গতিতে চলবে, ওই স্বাভাবিক গতি বারবার বিঘ্নিত হয়, তখন আইন এদিক ওদিক ওদিক এইভাবে যায়। আপনি দেখেন এই যে মামলাটা কত সালে হয়েছিল, আপনি একজন যদি আইনজীবী হিসেবে বলেন আমার জন্য একটু ভালো। এটা 2008 সালের, মানে অর্থাৎ এটা হয়েছিল আপনার ওই জরুরি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জরুরি তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলেরই নেতা নেত্রীদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছিল, তাই না? অনেকগুলো মামলা করেছিল। আপনি দেখেন এখানে যেটা হয়েছে কি, মানে সেটা হয়েছে যে যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে যে মানে মামলা টামলাগুলো হয়েছে, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে অনেকগুলো মামলাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, এইগুলো আর কিন্তু কোর্টে ওঠে নাই। আবার দেখা যাচ্ছে একই সময়ে ওই গভর্নমেন্টই মামলা করেছে, কিন্তু আবার কারো কারো বিরুদ্ধে, বিশেষ করে বিরোধী দল তাদের বিরুদ্ধে, নেতা নেত্রীদের বিরুদ্ধে মামলাগুলো রয়েছে। এই যে আমরা যে বলি যে আইন নিজস্ব গতিতে চলবে, তাই না? আমরা যে বলি আইনের চোখে সবাই সমান, কিন্তু আমরা কি সেটা বলতে পারবো যে আইনের চোখে সবাই সমান, আইন নিজস্ব গতিতে চলবে? এটা কি আমাদের কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে তাই হচ্ছে? তা হচ্ছে না। তা হচ্ছে না বলেই এই যে আজকে এই প্রবলেমটা দেখা দেয়। এখন আপনি কি বলছেন যে এই মামলাটিতে মেরিট নেই? না না না, আমি ওই কথা কেন বলবো? আমি তো বিচারক নই, আমি এই কথা বলার কোনো কেউ নই। আমি যেটা বলতে চাই অন্য কথা, সেটা হচ্ছে যে এই যে আপনার অনেকগুলো প্রত্যাহার হলো, অনেকগুলো হলো না। হ্যাঁ, আমি বলছি যে প্রয়োগকারী যারা, আইনের প্রয়োগকারী যারা, তারা প্রয়োগের ক্ষেত্রে এই যে মানে বৈষম্য করার ফলেই মানুষের হয় কি, আইনের প্রতি এক ধরনের মানে ভয় ভীতি এবং অশ্রদ্ধা জন্মগ্রহণ করে, আদালতের প্রতি এক ধরনের ভয় ভীতি এবং অনাস্থা জন্মগ্রহণ করে। এই জিনিসগুলো হয়। তো এখন আমার যে কথাটা সেটা হচ্ছে এই যে আইন যদি সবার জন্যই সমানভাবে প্রয়োগ করা হয় এবং যারা বিশেষ করে প্রয়োগকারী তারা যদি সবাইকে সমানভাবে দেখেন, তাহলে কিন্তু আজকে বেগম খালেদা জিয়া আজকে যেভাবে মানে এই যে কোর্টের প্রতি যে মানে এটা দেখাচ্ছেন যে ইগনোর করছেন, এটা কিন্তু করতে পারতেন না। যেহেতু সবার অতি বর্তমান নেই, আমি বলছি এটা হচ্ছে কাজে এখানে এই প্রবলেমগুলো আমাদের দেখা দিচ্ছে। এই জন্য আপনি দেখেন মানে উনি তো মানে বললেন যে আমি হলে তো আমাকে বিরুদ্ধে যদি এরকম কোনো কেস হতো তাহলে কি হইতো, তাহলে আমাকে তো মানে ওয়ারেন্ট তো দিতই, আমাকে ঘর বাড়ি সহ নিয়ে যেত যদি আমাকে না পেত।
এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের দেশে, মানে আমি কথাটা এইভাবে বলতে চাই, এখন এই কথাগুলো খারাপ শোনা যাবে। বাংলাদেশে এক দল আছে রাজার গোষ্ঠী, আরেক দল আছে প্রজার গোষ্ঠী, বুঝলেন না? প্রজাদের অবস্থাটা হলো এই যে প্রজারা কিন্তু তাদের ব্যাপার আইনটা খুব শক্ত, এবং 16 আনার কাছে সেখানে 20 আনা প্রয়োগ করা হয়। আর যারা শাসক গোষ্ঠী, রাজার গোষ্ঠী, তাদের বেলায় কিন্তু দেখেন আপনি এই আইনটা ওইভাবে প্রয়োগ হয় না, তাই না? নানান ভাবে হয়। আপনি যদি ওইটা দেখেন, আপনি এই যে আমি যে কথাগুলো বলছি এর সঙ্গে আরেকটা জিনিস আপনি দেখেন যে এই যে দুদক আছে, দুদকের ব্যাপারে আপনি দেখেন, আপনি এই যে আমরা তো নিউজ টিউজ দেখলাম বা নিউজ টিউজ করা হলো, ওই যে সম্পদের হিসাব যেটা দিয়েছে, তাদের নিজে যে স্টেটমেন্ট দিয়েছে, তার ভিত্তিতেই যখন এইগুলো অনুসন্ধান করা হলো, পরবর্তীকালে উনি নিজে কিন্তু দিয়েছে, আবার তার সঙ্গে শুনানি হলো, তখন কিন্তু দেখা গেল যে না, এটা কোনো কিছু পাওয়া যায় নাই এবং দায় মুক্তি পেয়ে গেল। তো এইগুলো হয় কি, এইগুলোর ফলে হয় কি, আমাদের মানে এই যে আইনের প্রতি যে আমাদের শ্রদ্ধা, আমাদের আইনের প্রতি যে একটা ভয়, সহজাত ভয়, এই জিনিসগুলো কিন্তু থাকে না। আচ্ছা, যাই হোক, আমরা সেখানে যাই না। আমি বলতে চাই, এখন মনে করেন যে এই আইনটা প্রজার গোষ্ঠীর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এখন এই প্রয়োগের ফলে পরিস্থিতি কি হবে সেটি আমি একটু জানতে চাই। পরিস্থিতিটা আমি মনে করি এখন ধরেন মানে আমাদের অ্যাডভোকেট সাহেব যেটা বললেন সেটা হলো যে এই মুহূর্তে আমি মনে করি যে বোধহয় গভর্নমেন্ট তাকে ওয়ারেন্ট এরকম ইস্যু হয়, অনেক সময় অনেক দিন ঝুলে থাকে, তারপরে আপনার তাকে অ্যারেস্টও করা হয় না, কোনো কিছু করা হয় না। এটা যেটা করা হয় সেটা হলো তাকে ফোর্স করা হয় টু অ্যাটেন্ড, এটা মানে একটা প্রসেসের বোধহয় অংশ আমার মনে হয় যে তাকে ফোর্স করা হয় টু অ্যাটেন্ড দ্য কোর্ট। এই ব্যাখ্যাটা উনি যতটুকু বললেন, আমার কাছে এটা মনে হয় যে পরবর্তীকালে হয়তো এমনও হইতে পারে, আমি যে জিনিসটা বুঝি আর কি, সেটা হলো যদি উনি পরবর্তী যে সময় নির্ধারিত হয়েছে সেখানে যদি কোর্টে অ্যাটেন্ড না করেন, তাহলে কি হবে? তাহলে হতে পারে না এরকম যে পুলিশ গিয়ে বলতে পারে যে আপনি তো মানে কোর্টে আপনার যাওয়ার মানে পুলিশ তো একটা কিছু করতে পারে, ওখানে তো পুলিশের তো অলরেডি ওই থানায় গেছে, কিন্তু এটা আমাদের ওয়ারেন্ট এটা গেছে থানায়, এটা আমি শুনেছি। তাহলে সেখান থেকে পুলিশ মানে সাহায্য তো নিতে পারে, রাষ্ট্রপক্ষ নিতে পারে না, এগুলো হইতে পারে। এখন পরবর্তীকালে কি সিচুয়েশন হবে এটা তো আগাম বলা। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা আবার আলাপ করব, সমরেজাউল করবে। আমি আপনার কাছে একটু আসছি, এটার মানে পরবর্তী আইনি প্রক্রিয়াটা কি? আমরা আজকে যতটুকু জেনেছি যে বেগম খালেদা জিয়ার আইনজীবীরা আজকে বৈঠক করেছেন, তারা পরবর্তী করণীয় নির্ধারণ করেছেন। আমরা খন্দকার মাহবুবকে উনি বলেছেন যে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, উনি মোকাবেলা করবেন, উনি রাজনীতি করেন, রাজনৈতিক নেত্রী, উনি সেটা মোকাবেলা করবেন, সমস্যা কি? কিন্তু এটির কি পরবর্তী কোনো প্রক্রিয়া বা উচ্চ আদালত এটি আবার স্থগিত হতে পারে, এরকম কোনো বিষয় আছে কি? আইনের স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে, অস্বাভাবিকতা বলছি না, স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে যখন কোনো আসামি আদালতে অনুপস্থিত থাকবেন, অর্থাৎ জামিনপ্রাপ্ত আসামি, তার বন্ডে লেখা থাকে আগামী ধার্য তারিখে আমি আদালতে উপস্থিত থাকবো, আর জামিনদার তাকে উপস্থিত করতে বাধ্য হবে। সেটা আপনি হন, আমি হন, আমানুল্লাহ কবির ভাই হন, যেই হন না কেন, যদি নির্ধারিত তারিখে আমি অনুপস্থিত থাকি এবং আদালতের কাছে প্রতিটি জন্মে যে বিচার প্রক্রিয়ায় সে অংশগ্রহণ না করে যুক্তিসঙ্গত কারণ ছাড়া বাইরে রয়েছে, সেক্ষেত্রে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবেন এবং আসামির অনুপস্থিতিতে বিচার চলবে। 339B নামক একটা সেকশন আছে ফৌজদারি কার্যবিধির, তা অনুযায়ী বিচার চলবে। অর্থাৎ এখন বেগম খালেদা জিয়ার বিপক্ষে, অর্থাৎ ওই মামলায় যদি কোনো সাক্ষী আসে, সাক্ষীরা সাক্ষ্য দেবেন, সেই ক্ষেত্রে তার পক্ষের কোনো আইনজীবীরা ওই সাক্ষীকে আর জেরা করার সুযোগ পাবেন না, বিকজ তাদের যে ক্লায়েন্ট সে যেদিন অ্যাবসেন্ট হলেন, ওয়ারেন্ট হলো, সেদিন থেকে তার নিয়োজিত আইনজীবীর আর নিয়োগ থাকলো না, দে আর নো মোর লয়ার। তখন বিচার প্রক্রিয়াটা একতরফা চলবে। তা আমার ধারণা বেগম খালেদা নিশ্চয়ই তার অনেক জাদরেল আইনজীবীরা আছেন, সেই আইনজীবীদের মেধা, বিচক্ষণতা, দৃঢ়তা, দূরদৃষ্টি, আইনগত প্রক্রিয়ার কারণেই এতবার তারিখ নেওয়ার পরেও মামলাটাকে তারা বিভিন্নভাবে লিঙ্গারিং করতে সক্ষম হয়েছেন।
আমি যদি তাদের ফেয়ার ইন্টেনশনটাও ধরি, বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে তারা যাচাই করতে চেয়েছেন যে আমাদের ক্লায়েন্টের অর্থাৎ তাদের নেত্রীর বিরুদ্ধে যে মামলাটা আইনসঙ্গত নাকি বেআইনি, মামলায় মেরিট আছে কি মেরিট নাই, বিচারক নিয়োগ বৈধ কি অবৈধ, যেখানে কোর্ট করা হচ্ছে এটা বৈধ কি অবৈধ, সবগুলো এক্সস্ট করে তারা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যতটা সুযোগ নিতে পেরেছেন, এ কৃতিত্ব বেগম খালেদা জিয়ার আইনজীবীদের নিঃসন্দেহী। এখন বাকি আছে শুধুমাত্র ওখানে সারেন্ডার করে তারপরে তার বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করা। আইনে বলছে ফিউজিটিভ ইজ নট এন্টাইটেলড টু গেট এনি রিলিফ ইন দ্য আই অফ ল, অর্থাৎ আমাদের বিরুদ্ধে যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা থাকে, যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলো ওই আদালতে সারেন্ডার না করে কিন্তু ওই অর্ডারের বৈধতা চ্যালেঞ্জ করে অন্য আদালতে আসার সুযোগ নাই। আচ্ছা, সেটা আমি একটু জানার চেষ্টা প্রসিডিউর। ধন্যবাদ সমর রেজাউল করে। আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো এই আলোচনায়। প্রিয় দর্শক, সোজা কথা একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরেই, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার সোজা কথায়। আজকে আমরা কথা বলছি পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সে বিষয়ে, এবং আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অ্যাডভোকেট সমর রেজাউল করিম এবং সাংবাদিক আমানুল্লাহ কবির। বিরতির আগে আমরা একটু আইনি ব্যাখ্যার মধ্যে ছিলাম এই খালেদা জিয়ার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে সেটির বিষয়ে। আরেকটি ঘটনা আমানুল্লাহ কবির, যদি আপনার কাছে যাই, মাহমুদুর রহমান মান্নার ঘটনা আমরা সবাই জানি, অনেক বিস্তর আলাপ হয়েছে, কিন্তু আজকে যেহেতু তাকে আদালতে নেওয়া হয়েছিল এবং তিনি রিমান্ডে গেছেন, আমরা জানি না যে আগামী কয়দিনে আমরা আরো কি তথ্য পেতে যাচ্ছি জিজ্ঞাসাবাদে। জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া যাবে এটা জানি না, তবে তার যে ফোন আলাপটা হয়েছে ওর ভিত্তিতে তো মানে তথ্য বের করার চেষ্টা হবে, ইন্টারোগেশনে এটাই তো হবে, এর বাইরে তো আর কিছু হবে না। ওইটা ধরেই হয়তো অনেক তথ্য বের হবে, সেটা হয়তো আমরা পরে জানতে পারবো। তো এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটা হলো কি, এই যে মানে যেমন এই যে তাকে 21 ঘন্টা পরে যে মানে তার গ্রেপ্তার দেখানো হলো, এগুলো নিয়ে কিন্তু নানান প্রশ্নে মানুষের মনে হয়েছে। বিশেষ করে আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি এবং আগেও দেখেছি, সেটা কি যে হঠাৎ করে গায়েব হয়ে যায়, গুম হয়ে যায়, খবর পাওয়া যায় না, তাই না? এরকম বহু ঘটনা আছে, তাদের কোনো খবর পাচ্ছে না। তো অনেকেরই এটা একটা ধারণা ছিল যে সেও এভাবে গুম হয়ে গেল কিনা। এটা কিন্তু 21 ঘন্টা এরকমই একটা আশঙ্কার মধ্যে সবাই ছিল, তার আত্মীয় স্বজনও ছিল এবং যারা একটু সচেতন নাগরিক সবাই এই আশঙ্কায় ছিল। তো সেটা দেখা গেল যে 21 ঘন্টা পরে দেখা গেল যে না, সেটা হয় নাই। এটা ইলিয়াস আলীর যে ভাগ্য, সেই ভাগ্য মান্নাকে বরণ করতে হয় নাই। তো এটা একটা মানে ভালো কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখেন এখানে কিন্তু এই যে আমরা যে স্বচ্ছতার কথাগুলো বারবার বলে থাকি, এই স্বচ্ছতার অভাবটা রয়ে গেছে। আপনি সরকার যদি মনে করে একজনকে গ্রেপ্তার করতে পারে, অসুবিধা নেই তো, তাই না? তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আপনি অ্যারেস্ট করেন। মান্নাকে দিনের বেলায় দুপুরে অ্যারেস্ট করলে কি হতো? কিছু যায় আসে? কিছু যায় আসে না, যে কাউকে করতে পারে সরকার। হ্যাঁ, কতগুলো ব্যাপারে যেমন খালেদা জিয়াকে যদি অ্যারেস্ট করলে হয়তো কিছু প্রবলেম এই মুহূর্তে হবে, কিন্তু মান্নাকে গ্রেপ্তার করলে এই প্রবলেম হওয়ার কোনো কথা ছিল না। কিন্তু আপনি রাত্রে তুলে নিয়ে গেলেন, 21 ঘন্টা পরে বললেন যে হ্যাঁ তাকে আমরা এই গ্রেপ্তার করা হয়েছে কাবাবের দোকানের সামনে থেকে। আবার আত্মীয় স্বজন বলতেছে যে আমাদের বাড়ির থেকে নিয়ে গেছে। আত্মীয় স্বজন তো আগেই বলেছে যে বাড়িতে এসেছিল, এসে মানে দরজা খুলতে বলছে, দরজা খুলে নেই, পরে বলছে দরজা না খুলে ভেঙে ফেলবো, পরে যাই হোক কি করছে। এই যে মানে স্টেটমেন্টটাও কিন্তু ভিন্ন। তাহলে এই আমার কাছে অস্বচ্ছতাটা কেন, এই লোকচুরিটা কেন? এই লোকচুরিটা করাতে একদিকে যারা মানে ভিকটিম হচ্ছে অথবা যাদের লোকজন অ্যারেস্ট হচ্ছে তাদের তো কি অবস্থা হয় সেটা তো বুঝতে। আর সরকারের ইমেজ কি এতে ভালো থাকে? যদি সরকারের কাজকর্মে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে তাতে কি সরকারের ইমেজটা ভালো হয় না খারাপ হয়? এই স্বচ্ছতা অস্বচ্ছতার উপরে যদি মানে আরো কিন্তু এই যে স্পট, বিভিন্ন কালো স্পট যে পড়ে, তারপরে এখন এই স্বচ্ছতা ইমেজের প্রশ্ন তুললে কার ইমেজ আর কোথায় থাকলো? সে তো বটেই। সেটা তো আপনি প্রশ্ন করতেই পারেন যে স্বচ্ছতার অভাব তো আমাদের মধ্যে আছেই। আর বিশেষ করে এটা দুঃখজনক হচ্ছে যখন রাজনৈতিক নেতা নেতৃত্বের ভিতরে স্বচ্ছতার অভাব থাকে,
তখন কিন্তু এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক হয় সাধারণ মানুষের জন্য। সেই জিনিসগুলো আমরা তো দেখছি না, এটা আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা সাধারণ মানুষের। ধন্যবাদ সম রেজাউল করিম। এখন যে অভিযোগের মামলা, এটা কি আমাদেরকে আপনি একটু ঋদ্ধ করতে পারেন কিনা? যে আমরা দেখি যে সাধারণত এইরকম মামলার ক্ষেত্রে যে আমাদের এখানে রাষ্ট্রদ্রোহিতার মামলাও ভুরি ভুরি হয়, এটা ভুরি ভুরি হয়, কিন্তু কোনোটি টেকে কোনোটি টেকে না। এখন এখানে যে গ্রাউন্ডটি তৈরি করা হয়েছে বা যে মামলাটি হয়েছে, সেটির মধ্যে দুটি বিষয় আছে, মানে পেনাল কোডের 131। এরকম মামলার অভিজ্ঞতা আমাদের কি আছে কিনা কোন রাজনীতিকের বিরুদ্ধে? না এটি প্রথম? দেখুন, অনেক সময় কিন্তু এক একটা ধারা অনুযায়ী বিচার হয় না। ঘটনা প্রবাহকে ঘিরে, যেমন যদি একটা পেট্রোল বোমের বিস্ফোরণে কেউ মারা যায়, অনেক ক্ষেত্রে ওই বোমের বিচারের যে ধারা, ওই ধারার কিন্তু মামলা না হয়ে মার্ডার মামলা হতে পারে, আবার অনেক সময় মার্ডার মামলা না হয়ে ওটা হতে পারে। এরকম ভাবে কিন্তু ঘটনা প্রবাহ যা সেনা বিদ্রোহের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকা, উস্কানি দেওয়া, প্ররোচিত করা, এই জাতীয় ঘটনার বিচার কিন্তু ইতিপূর্বে হয়েছে। এখন ক্ষমতাসীন সরকারে শেয়ারার আছে। এই আইনে হয়েছে কিনা আমি বলছি যে ধারাটা অনেক সময় চেঞ্জ হয়। আমি বলছি যে ধারা চেঞ্জ হতে পারে, ওই জন্য বললাম যে বোমে মারা গেলে অনেক সময় মার্ডার কেস হয়, আবার কখনো কখনো তো বোমের যে বিস্ফোরক দ্রব্য আইন, তাতেও বিচার হতে পারে। ঘটনা প্রবাহের কথা আচ্ছা, আমি একটু আসছি। আপনার কাছেই একজন দর্শকের একটি প্রশ্ন আছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি রহমান বলছিলাম, ঢাকা থেকে। জি বলুন। আমি আইনজীবী সহমত রেজাউল সাহেব, ওনার কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। কিছুক্ষণ পূর্বে চ্যানেল 24-এ একটা টক শো হতেছিল, এখানে 3 জন বিজ্ঞ আইনজীবী ছিলেন, কিন্তু বেগম জিয়ার মামলা নিয়ে ওনারা 3 জন 3 ধরনের মত প্রকাশ করলেন। 3 জনের মধ্যে 2 জনের মত কিছুটা একই মনে হলো, এবং বিএনপি পন্থী একজন আইনজীবী ছিলেন, উনি ভিন্ন মত পোষণ ছিলেন। আসলে কি আমার প্রশ্নটা হচ্ছে যে আইন যারা পড়াশোনা করে, একই কলেজে আইন বিষয়ে যে পড়াশোনা হয়, সেই মতামত তো একই হওয়ার কথা। আপনার প্রশ্নটি জানতে চাই, ভিন্ন কেন হয়? আপনার প্রশ্নটি জানতে চাই যে আইনটা কি ভিন্ন ভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন করানো হয় কিনা, মানে পড়ানো হয় কিনা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ 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 দর্শক আপনাকে। তবে আপনি যে পন্থী আইনজীবী টাইনজীবী বলেছেন, আমরা আইনজীবী হিসাবে ধরে নিতে চাই, আপনাকেও আইনজীবী হিসাবে ধরতে চাই। আপনি যদি একটু বলেন। সম্মানিত শ্রোতা, আইন একটাই, আইনের ব্যাখ্যাও নিজের মতো করে আরব্য উপন্যাসের কোনো কাহিনী নয়। আইনের ব্যাখ্যা আমার ভালো লাগলে কে আওয়ামী লীগকে, বিএনপিকে, জাসদকে, জাতীয় পার্টি, এভাবে আইনের ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। আমি দায়িত্ব নিয়ে স্ট্রেট ওয়েতে বলছি, আমি যদি আপনার সুযোগ হয় আপনি আসবেন সুপ্রিম কোর্ট অঙ্গনে, আমি আপনাকে আইন দেখাবো। কোন আসামি অনুপস্থিত থাকলে সেই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে। আদালত যদি মনে করেন যে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তিনি অনুপস্থিত রয়েছেন। নাম্বার 2, যে কোনো মামলায় অবৈধ মামলা পরিণত হতে পারে যদি মামলার আসামি সর্বোচ্চ আদালতে এসে প্রমাণ করতে পারে যে এই মামলাটা হয়রানিমূলক মামলা, এই মামলায় সাক্ষ্য প্রমাণ নেওয়ার কোনো প্রয়োজন নাই, আইন অনুযায়ী মামলা চলতে পারে না। বেগম খালেদা জিয়ার মামলায় এই সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে। আমি কথা বলছি না যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হওয়া মানেই তিনি দণ্ডিত হওয়া। তবে যদি কেউ আইনের অপব্যাখ্যা দেন, সে দায় দায়িত্ব তার দলীয় দৃষ্টিকোণ থেকে, আইনানুগ অবস্থার থেকে না। আর যে কথাগুলো দাদা জানতে চেয়েছেন, যে মৌলিক কিছু বিষয় আছে, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা যার যার মতো করে কথা বলতে পারি, চিন্তা করতে পারি। আপনি স্বচ্ছতার প্রশ্নটা আমানুল্লাহ কবির ভাই বলছেন, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার মানুষ উনি। এই যে পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছে অথবা যেভাবে তাকে কোর্টে উপস্থিত করেছে, আমাকে আজকে আমাদের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আসার সময় উনি আমাকে একটা কাগজ দিলেন, ওনার কাছ থেকে নিয়ে আসলাম। মান্না ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক স্টুডেন্ট লাইফে, আমার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, সৌহৃদ্যতা, তার সৃজনশীলতা, তার সৌম্য দীপ্ত চিন্তা চেতনার এই জায়গাটা আমার পরিবারের তার ভক্ত। মান্না ভাই যে ঘটনাটার আলোকিত হয়েছে তাকে ঘিরে, এই ঘটনাটা আমি ফেসবুকে তার কণ্ঠস্বরটা শুনেছি, এবং তিনি কোর্টে গিয়ে কিন্তু অস্বীকার করেন নাই, ফেসবুকে স্ট্যাটাস অস্বীকার করেন নাই। এই জায়গাটা দেখলে আমরা যারা টক শোতে কথা বলি, অনেক ভালো ভালো কথা বলি, অনেক জ্ঞান বিতরণ করি, বিভিন্নভাবে মানুষকে উপদেশ দেওয়ার চেষ্টা করি,
আমার মৌলিক যে জায়গাটা, আমার যে সুকুমার বৃত্তিটা, সেই জায়গাটা কিন্তু অনেকে দেখতে পান না। মান্না ভাইয়ের মতো একজন নেতা, আমি নিজে কষ্ট হয় ভাবতে যে মান্না ভাই এই জাতীয় ঘটনার সঙ্গে এই রকম চিন্তা চেতনার সঙ্গে সম্পৃক্ত হবেন কল্পনাও করা যায় না। সেই জন্য বলছি, স্বচ্ছতার জায়গা ল এনফোর্সিং এজেন্সি যেমন ফরওয়ার্ডিং দিয়ে বলছে স্টার কাবাবের সামনে থেকে তারা ধরতে পেরেছে, আবার সারা বছর সৃজনশীলতার একটা বিমূর্ত প্রতীক মান্না ভাইয়ের যে ঘটনা প্রবাহ, সে জায়গায়ও আমরা যারা টেলিভিশনে কথা বলি, নিজেরা অনেক সময় দাবি করি যে আমরা মানুষকে চোখ কান বন্ধ রেখে সাদাকে সাদা কালোকে কালা বলি, তাদের সম্পর্কে মানুষের ধারণাটা কিন্তু অস্বচ্ছ হয়ে যায়। এই একটা জায়গা। দ্বিতীয় যেটা আমানুল কবির ভাই বলছেন যে আইনের সমান প্রয়োগ হতে হবে, আমি তার সঙ্গে পরিপূর্ণভাবে একমত, এটা হওয়া উচিত। কালচার অফ ইম্পিউনিটিতে বেরিয়ে আসতে হবে। তবে একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলি, 111-এর সময় আওয়ামী লীগ বিএনপি অনেকের বিরুদ্ধে মামলা হয়েছিল, তার অনেকগুলি মামলা কিন্তু আলোর মুখ দেখে নেয়, এই কথা সঠিক। আবার কিছু কিছু বিষয় আছে এটা পরিষ্কার না করলে আপনাদের টেলিভিশন লক্ষ লক্ষ মানুষ দেখে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলাও প্রত্যাহার হয়নি। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কয়টি মামলা হয়েছিল, সব মামলাগুলি তিনি আইনি লড়াইয়ের মধ্য থেকে অব্যাহতি পেয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, একটি মামলাও দুদক প্রত্যাহার করে নাই। খালেদা জিয়ার দলেরও না, শেখ হাসিনার দলেরও না। একজনারা আইনি লড়াই করে তার ভিতর থেকে বেরিয়ে আসছেন। বেগম খালেদা জিয়ার দলের অনেক নেতা কিন্তু তাদের মামলা সুপ্রিম কোর্টে করে সেই মামলা প্রত্যাহারের কথা কিন্তু কেউ না, বলে না, আমিও বলি না। আমি কিন্তু যে কথা দায় মুক্তি দিয়ে আমি বলছি যে দায় মুক্তিটা হলো যদি মামলা দুই জিনিস, উইথড্রটা যদি হয়, ওইটা হলো এক জিনিস, দায় মুক্তি আরেক জিনিস। না, দায় মুক্তিটা হয় তখনই যখন মামলা উইথড্র হয়। বাট আওয়ামী লীগের অনেক নেতা যারা আওয়ামী লীগ করতেন তারা কিন্তু ওই ট্রুথ কমিশন হয়েছিল, সেখানে গিয়ে দোষ স্বীকার করে বলছিলেন যে এই করছি, টাকা টোকা দিয়েছিল। ট্রুথ কমিশন আইনকে সুপ্রিম কোর্ট যখন বাতিল করে দিল, তারা কিন্তু মামলায় ঝুলছেন। আওয়ামী লীগের অনেক নেতারা হাইকোর্ট থেকে নিচার কোর্টে সারেন্ডার না করে 111-এর পরে গিয়ে জামিন নিয়েছিলেন। আমাদের অ্যাপিলেট ডিভিশন বলল ওইসব হবে না, তুমি পলাতক আসামি সারেন্ডার করো। সারেন্ডার করে তারপরে আইনি লড়াইয়ের ভিতর থেকে কেউ কেউ বেরিয়ে গেছেন, অনেকের মামলা এখনো ঝুলছে। আপনি যে জায়গায় ছিলেন, একটা জায়গায় আসে, দেখুন কালচার অফ ইম্পিউনিটি থেকে বেরিয়ে আসা এই কারণে দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবকে, তার পরিবারকে হত্যার জন্য ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করার মতো কুখ্যাত আইনকে পার্লামেন্টের সংবিধানের অংশে পরিণত করতে দেশে একটি দল করেছিল। শেখ হাসিনাকে কিন্তু তার বাবার হত্যার বিচার পেতে 34 বছর অপেক্ষা করতে হয়েছে, আর সৈয়দ আশরাফকে অপেক্ষা করতেছে 37 বছর। এ কথাটা এই কারণে বলছি, জিয়াউর রহমান আমাদের মুক্তিযুদ্ধের জেড ফোর্সের প্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ডের মামলাটা কিন্তু বিএনপি আমলে রিপোর্ট দিয়ে বলল সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, আর বিএনপি সেটা একমত হয়ে ওই মামলাটা শেষ হয়ে গেল। জিয়াউর রহমানকে আসমান থেকে নেমে এসে হত্যা করলো। এই যে আসামিদেরকে অব্যাহতির বিষয়টাকে মেনে নেওয়াটা, তখন কিন্তু বেগম খালেদা জিয়া ক্ষমতায়। আমি মনে করি যদি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের আসামিদের বিচার করা হতো, তাহলে পরবর্তীতে যারা অপরাধ করে তারা অনেকে দাম্ভিকতার জায়গায় রাখতে পারতেন, এই কারণে যে অপরাধ করলে তো রক্ষা পাওয়া যাবে না। সেই জন্য বলছি যে কালচার অফ ইম্পিউনিটি থেকে বেরিয়ে আসার জন্য বেগম খালেদা জিয়া হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হন, যেই হোক না কেন, তাকে আইনকে অবজ্ঞা করে এইভাবে চলার ভিতর থেকে কৃতিত্ব আসে না। কেউ কেউ বলেন যে গেলেই তো জেল হবে। দেখুন তারেক রহমান তো অনুপস্থিতিজনিত অবস্থায় বিচারের মুখোমুখি হয়েছিলেন, তার তো জেল হয়নি। জেল হবে এই কথা ভাবার আশঙ্কা করে দূরে থাকেন। অন্য দেশবাসীরা যদি বলে আমারও তো জেল হতে পারে, আমি কোর্টে যাব না। আচ্ছা, আপনি যে জায়গাটি ছিলেন, মাহমুদুর রহমান, বলছি যে মান্না ভাইয়ের যে সেকশনটায় তার মামলা হয়েছে, আমি আসার সময় এই এফআইআর এর কপিটা আমি পড়ে আসলাম। এইটার অভিযোগটি হচ্ছে সেনা বিদ্রোহে উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া, কোনোভাবে সহায়তা করা। আমি আরেকটা উদাহরণ বলি, পুরনো ঢাকার একজন কমিশনার, এটার সঙ্গে মিলবে। ওই কমিশনার সুইজারল্যান্ডে থাকা অবস্থায় ঢাকায় একজন লয়ার মারা গেলেন। পুলিশ তদন্ত করে যে আসামিকে ধরলো, আসামি কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিয়ে বললেন যে আমাদের ওই কমিশনার ভাই বাইরে যাওয়ার আগে আমাদের সব ব্যবস্থা করে দিয়ে গেছে, যে আমি দেশে থাকলে আমার আসামি করবে, তোরা সব ব্যবস্থা কর। ওই মামলায় কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং সেই কারাদণ্ড বহাল রয়েছে। এই জন্য বলছি, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, কোনো না কোনো ভাবে যদি আপনি একটা ডিসিপ্লিন ফোর্সের ভিতরে কোনোভাবে ইনভলভ করাতে চান, অথবা তাদেরকে অন্য কোনো রাজনৈতিক কানেকশনে নিয়ে আসতে চান যেটা সে নিষিদ্ধ, তাহলে কিন্তু সেটা দণ্ডবিধির 131 ধারা অপরাধ। এই অপরাধে যদি আর্মির কেউ থাকে তার ট্রায়ালটা হবে সেনাবাহিনীর ভিতরে, সিভিলিয়ান যদি কেউ থাকে তার ট্রায়ালটা হবে বাইরে। আইন অনুযায়ী
মান্না ভাইয়ের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, সাক্ষ্য প্রমাণ আসে, চার্জশিট হয়, তার ট্রায়ালটা সিভিল ট্রায়াল প্রসিজিওর যেটা সেখানে হবে। আর যাদের সঙ্গে তার কানেকশনের কথা বলা হচ্ছে ওটা যদি প্রমাণিত হয়, ডিটেক্ট হয়, তাদের বিচারটা সামরিক বাহিনীর অভ্যন্তরে যে বিচার ব্যবস্থা সেখানে হবে। ধন্যবাদ। দিস ইজ দ্য প্রসিডিউর। ধন্যবাদ। আমানুল্লাহ কবির কিছু বলবেন এই প্রসঙ্গে? না, এই প্রসঙ্গে তো আমার কিছু বলার নেই। এটা যেটা হচ্ছে কি, এখন ধরেন যে মানে যেটা টেলিফোনের কথাবার্তা হয়েছে, আজকে মাহমুদুর রহমান মান্না কিন্তু আদালতে দাঁড়িয়ে কিছু কথা বলেছেন, এটা স্বীকার করছেন যে স্টেটমেন্ট আমি কথা এটি স্বীকার করেছেন তিনি, কিন্তু কনটেক্সটটি তিনি এনেছেন। তিনি সিটি কর্পোরেশন ইলেকশন করতে চান, তিনি সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, এইসব কারণে তাকে এরকম তার আইনজীবীরা যে কথাগুলি বলেছেন এবং তিনিও কিছুটা বলতে চেয়েছেন। না, এটা হয়তো বলা, উনি তো বলতে পারবেন, ওনার ডিফেন্সে তো উনি অনেক কথাই বলবেন না, এটা স্বাভাবিক। এটা তো এখন পর্যন্ত যে আলোচনাটা হয়েছে এর পরেও তো আপনার এটা আদালতে যাবে, আদালতে গেলে মানে এটা নিয়ে মানে দুই পক্ষই তো আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট হবে, প্রমাণ সাপেক্ষ, এখনো তো এটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার, তাই না? যেহেতু আইনের প্রক্রিয়ায় আছে, আদালতে আছে, সুতরাং এখন পর্যন্ত এটা মানে প্রমাণ সাপেক্ষ ব্যাপার। প্রমাণিত হওয়ার পরেই মান্না কি বলেছেন বা কি করতে চেয়েছেন এটা তারপরে এটা আরো সামনে আসবে। ধন্যবাদ। আরেকটি অন্য একটি প্রসঙ্গে যাই। আমরা বলছিলাম যে একটি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম, পরিস্থিতিটি আরেকটি নতুন মেরুকরণ দাঁড় করিয়েছে আজকের এই গ্রেপ্তারি পরোয়ানা ঘটনা। এখন আমরা এই কটা দিন একটু বলতে পারি যে একটু স্বস্তির মধ্যে আছি, যে পেট্রোল বোমার আধিক্যটি একটু কমে এসছে। কিন্তু যদিও আজকে আমরা যখন এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি কিছু রাতের ঘটনায়, আজকে কিন্তু চট্টগ্রামে ককটেলে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বাসে গাড়িতে আগুনের ঘটনা আছে, বিচ্ছিন্ন ককটেলবাজিও আছে। সবাই চাচ্ছেন একটি এক্সিট রুট, যে এই অবস্থা থেকে বেরিয়ে আসে। এটি মোটা দাগে একটি হলো যে সংলাপের কথা বলা হচ্ছে, সেটি এখন কি পর্যায়ে, সেটি মাহমুদুর রহমান মান্নার ঘটনার পরে আরো মনে হয় অসম্ভব বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি একটা কথা বলি, যেটা হচ্ছে কি, আমি এটা সরকারের যে পলিসিটা আমার কাছে মনে হয়েছে, এটা অন্যের কাছে ভিন্ন মনে হতে পারে। সেটা হচ্ছে সরকার যেমন পেইন উঠছে, এখন পেইন কিলার খাওয়ানোর ব্যবস্থা করেছে সরকার। যেটা আমি এখনো বলি, বারবার বলছি জোর দিয়ে, সেটা হলো যে বর্তমান যে পরিস্থিতি, এটা হলো রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সংকট। সুতরাং এই রাজনৈতিক সংকটের রাজনৈতিক সমাধান হতে হবে। আপনি যখন এটাকে রাজনৈতিক, কিন্তু সেটার জন্য তো একটা জায়গায় আসতে হবে। আমি বলছি ওইটা আসছি, আমি একটু বলে আসছি। কিন্তু সেখানে আপনি বলছেন যে না, এটা আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি। তা আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি বলে এটা ল এনফোর্সিং এজেন্সি দিয়ে আপনি এটাকে মানে কন্ট্রোল করতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন। ওই যে আমি যেটা বললাম, এটা হবে কি, এটা পার্মানেন্ট যে আপনার একটা ট্রিটমেন্ট বা কিউর, যে পেশেন্ট যে পার্মানেন্টলি ভালো হবে, এটা কিন্তু না। আপনি পেইন কিলার মানে সাময়িকভাবে এটাকে করে রাখে, দমন করে রাখে, এই জিনিসটা হবে। কাজে আপনি যে পর্যন্ত এটা রাজনৈতিক ইস্যু হিসেবে বা সংকট হিসেবে, সমাধান হিসেবে গ্রহণ করে রাজনৈতিক সলিউশন যে পর্যন্ত না খুঁজবেন, ততক্ষণ পর্যন্ত এই যে আপনি যেটা বললেন, এটা আজকে হয়তো কোনো বোমা ফুটে নাই, কালকে ফুটবে বা পরশু ফুটবে। আরেকটা জিনিস আমি বারবার বলেছি, আমাদের এখানে বলেছি, দেখেন এইরকম ধরনের সিচুয়েশন যদি প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয়, তাহলে সেখানে বিভিন্ন ফোর্স অ্যাক্টিভ হয়ে যায়। এবং আমরা কিন্তু সেগুলো দেখছি এখন, একের পর এক কিন্তু দেখছি। না, কিন্তু আমি বিভিন্ন ফোর্স অ্যাক্টিভ না, কবির ভাই, আমি মানছি আপনার কথাটি, কিন্তু আমি বলছি যে অনেকে বলতে চাইছেন যে সরকার যে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি ইলেকশনের জায়গায় আসছে, এটি একটি সরকার কি এরকম মনে করছে যে এটি একটি এক্সিটের জায়গা, বা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এটিও কি একটি এক্সিটের জায়গা কি না? আমাদের একেবারেই সময় নেই। আমার কাছে মনে হয় কি, কবির ভাই আমার খুবই রেসপেক্টেবল পারসন, যে রাজনীতিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। রাজনীতি যখন অন্য কিছুর ভিতর গুলিয়ে যাবে, তখন আর রাজনীতি থাকে না। কোনোভাবেই পেট্রোল বোমা রাজনীতির সংস্কৃতির অংশ হতে পারে না। এটা কোনোভাবেই নোবডি শুড অ্যালাউ ইট, সেটা ক্ষমতাসীন দলে হোক আর বিরোধী দলে হোক। এই যে পেট্রোল বোমার ব্যাপ্তিটা যেটা আপনি বললেন যে কমে আসছে, এই ব্যাপ্তিটা কবির ভাই বলছেন যে রাজনৈতিক সমাধান না হলে এগুলো বেড়ে যেতে পারে।
কোনোভাবেই রাজনৈতিক ঘটনা প্রবাহ, আন্দোলন সংগ্রামের বিষয় পেট্রোল বোমা বিকল্প হিসাবে যদি বাড়ে, তাহলে সমাজের দায়বদ্ধতায় রাষ্ট্র যখন থাকে, সরকারে যারা থাকেন তারা জানমালের নিরাপত্তা, কবির ভাইকে যখন হুমকি দিছে শুনলাম যে একজনে ফোন করে কথা বলার ভাষায়, আবার দেখবেন অনেক আতঙ্কিত থাকে বাসায় ফিরে যেতে পারবো কিনা। আমি মনে করি নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক, তার ভিতর থেকে নির্বাচনী আমেজের মধ্য থেকে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার জায়গাটা যদি সরকার বাধাগ্রস্ত করতে চায়, আমি তো মনে করি দেশের মানুষ সরকারকে গ্রহণ করবে না। দিস ইজ দি ওয়ে। এখন ডেমোক্রেটিক স্পিরিটের, ডেমোক্রেটিক প্রসেসের নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি অংশগ্রহণ করার থেকে তো ডেবার না। আমি মনে করি একটা প্রশ্ন করি খালি, আপনার তো ডেমোক্রেটিক প্রসেসটা রক্ষা করার জন্য তো ওই যারা রক্ষা করবে ওই লোকগুলো তো দরকার পড়বে, নাকি ওই লোকগুলো দরকার না? অবশ্যই তাদের তো ওই লোক উনি আহ্বান জানাচ্ছেন, তো আহ্বান জানাচ্ছেন, তাহলে নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ। আমার কোনো কথা নেই। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলি যে আপনি আপনার কনস্টিটিউশন, আপনার গণতান্ত্রিক অধিকার হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের জন্য। সহিংসতা কিন্তু এই কনস্টিটিউশন আপনাকে এই অধিকার দেয় নাই, গণতন্ত্র এই অধিকার দেয় নাই। এই জিনিসটা কিন্তু এখানে আমি সুন্দর একটা ডিমার্কেশনটা কিন্তু আমি সবসময় টেনেছি। ধন্যবাদ আমানুল্লাহ কবির, ধন্যবাদ সমর রেজাউল করিম। আমাদের সময় শেষ। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের আলোচনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শুভরাত্রি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হন, যেই হোক না কেন, তাকে আইনকে অবজ্ঞা করে এইভাবে চলার ভিতর থেকে কৃতিত্ব আসে না। কেউ কেউ বলেন যে গেলেই তো জেল হবে। দেখুন, তারেক রহমান তো অনুপস্থিতি জনিত অবস্থায় বিচারের মুখোমুখি হয়েছিলেন, তার তো জেল হয়নি। জেল হবে এই কথা ভাবার আশঙ্কা করে দূরে থাকেন। অন্য দেশবাসীরা যদি বলে আমারও তো জেল হতে পারে, আমি কোর্টে যাব না। আচ্ছা, আপনি যে জায়গাটি ছিলেন, মাহমুদুর রহমান, বলছি যে মান্না ভাইয়ের যে সেকশনটায় তার মামলা হয়েছে, আমি আসার সময় এই এফআইআর এর কপিটা আমি পড়ে আসলাম। এইটার অভিযোগটি হচ্ছে সেনা বিদ্রোহে উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া, কোনোভাবে সহায়তা করা। আমি আরেকটা উদাহরণ বলি। পুরনো ঢাকার একজন কমিশনার, এটার সঙ্গে মিলবে। ওই কমিশনার সুইজারল্যান্ডে থাকা অবস্থায় ঢাকা একজন লয়ার মারা গেলেন। পুলিশ তদন্ত করে যে আসামিকে ধরলো, আসামি কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিয়ে বললেন যে আমাদের ওই কমিশনার ভাই বাইরে যাওয়ার আগে আমাদের সব ব্যবস্থা করে দিয়ে গেছে, যে আমি দেশে থাকলে আমার আসামি করবে, তোরা সব ব্যবস্থা কর। ওই মামলায় কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড হলো এবং সেই কারাদণ্ড বহাল রয়েছে। এই জন্য বলছি, প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, কোনো না কোনো ভাবে যদি আপনি একটা ডিসিপ্লিন ফোর্সের ভিতরে কোনোভাবে ইনভলভ করাতে চান, অথবা তাদেরকে অন্য কোনো রাজনৈতিক কানেকশনে নিয়ে আসতে চান যেটা সে নিষিদ্ধ, তাহলে কিন্তু সেটা দণ্ডবিধির 131 ধারা অপরাধ। এই অপরাধে যদি আর্মির কেউ থাকে, তার ট্রায়ালটা হবে সেনাবাহিনীর ভিতরে। সিভিলিয়ান যদি কেউ থাকে, তার ট্রায়ালটা হবে বাইরে। আইন অনুযায়ী মান্না ভাইয়ের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, সাক্ষ্য প্রমাণ আসে, চার্জশিট হয়, ঠিক আছে, আমি ওই দিন আসতে পারিনি, এখন আমি আসছি। যদি নিরাপত্তার অভাব থাকে, গভর্নমেন্টকে তার তরফ থেকে বলা যেতে পারে ল এনফোর্সিং এজেন্সি ডিপ্লয় করা হোক। ধন্যবাদ। আর আপনি যে বিরাট বর্ণনাটি দিয়েছেন, সেটির মধ্যেও তো কোনো সমস্যা নেই। যদি আপনারাই বলেন যে আইনের অনেক ফাঁক আছে, আইনের অনেক প্যাচ আছে, সেগুলো যদি খালেদা জিয়ার আইনজীবীরা সেগুলো এক্সস্ট করে থাকেন, সমস্যাটা কি? আমরা তো অনেক মামলাই লিঙ্গার হয়, দীর্ঘায়িত হয়, সেটি করে যদি এই পর্যায়ে আপনি যে বলছেন যে আমি তো দায়িত্ব নিয়ে বললাম যে এতগুলি প্রক্রিয়া সম্পন্ন করার পরে কিন্তু বিচার শুরু হয়েছে, কাজে এখন কোনো সমস্যা নেই। আর কোনোভাবে বলা যাবে না যে এই মামলায় কিচ্ছু না থাকা সত্ত্বেও একটি মামলার বিচার কার্যক্রম চলছে। অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন বলছেন এই মামলাকে সাক্ষ্য প্রমাণ ছাড়া খারিজ করে দেওয়ার মতো মামলা এটা নয়। ধন্যবাদ। আমানুল্লাহ কবির, আপনার কাছে আমি ওই জায়গাটিতে থাকতে চাই। অর্থাৎ এতদিন আমরা এই হরতাল, অবরোধ এবং পেট্রোল বোমা, সরকারের কঠোর হওয়া, দমন নীতি, ক্রস ফায়ার, এনকাউন্টার, এরকম একটি পরিস্থিতির মধ্যে ছিলাম।
এখন আজকের এই অর্ডারের পরে, অ্যারেস্ট ওয়ারেন্টের পরে পরিস্থিতির কি অন্য কোনো মেরুকরণ ঘটতে যাচ্ছে কিনা? আমি বলছি ওনার কথা প্রেক্ষিতে কিছু কথা বলে তারপরে আমি বলি। আমি একটা টেলিভিশন প্রোগ্রামে কথা বলছিলাম, এই ইস্যুটাই আসছিল। আচ্ছা, ইস্যুটা আসছিল, তো আমি কিছু কথা বলছিলাম, বলার পরে একজন প্রশ্ন অনুযায়ী বিচার চলবে, অর্থাৎ এখন বেগম খালেদা জিয়ার বিপক্ষে, অর্থাৎ ওই মামলায় যদি কোনো সাক্ষী আসে, সাক্ষীরা সাক্ষ্য দেবেন, সেই ক্ষেত্রে তার পক্ষের কোনো আইনজীবীরা ওই সাক্ষীকে আর জেরা করার সুযোগ পাবেন না, বিকজ তাদের যে ক্লায়েন্ট সে যেদিন অ্যাবসেন্ট হলেন, অরেন্ট হলো, সেদিন থেকে তার নিয়োজিত আইনজীবীর আর নিয়োগ থাকলো না, দে আর নো মোর লয়ার। তখন বিচার প্রক্রিয়াটা একতরফা চলবে। তা আমার ধারণা বেগম খালেদা নিশ্চয়ই তার অনেক জাদরেল আইনজীবীরা আছেন, সেই আইনজীবীদের মেধা, বিচক্ষণতা, দৃঢ়তা, দূরদৃষ্টি, আইনগত প্রক্রিয়ার কারণেই এতবার তারিখ নেওয়ার পরেও মামলাটাকে তারা বিভিন্নভাবে লিঙ্গারিং করতে সক্ষম হয়েছেন। আমি যদি তাদের ফেয়ার ইন্টেনশনটাও ধরি, বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে তারা যাচাই করতে চেয়েছেন যে আমাদের ক্লায়েন্টের, অর্থাৎ তাদের নেত্রীর বিরুদ্ধে যে মামলাটা আইনসঙ্গত নাকি বেআইনি, মামলায় মেরিট আছে কি মেরিট নাই, বিচারক নিয়োগ বৈধ কি অবৈধ, যেখানে কোর্ট করা হচ্ছে এটা বৈধ কি অবৈধ, সবগুলো এক্সস্ট করে তারা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যতটা সুযোগ নিতে পেরেছেন, এ কৃতিত্ব বেগম খালেদা জিয়ার আইনজীবীদের নিঃসন্দেহী। এখন বাকি আছে শুধুমাত্র ওখানে সারেন্ডার করে তারপরে তার বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করা। আইনে বলছে ফিউজিটিভ ইজ নট এন্টাইটেলড টু গেট এনি রিলিফ ইন দ্য আই অফ ল, অর্থাৎ আমাদের বিরুদ্ধে যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা থাকে, যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলো, ওই আদালতে সারেন্ডার না করে কিন্তু ওই অর্ডারের বৈধতা চ্যালেঞ্জ করে অন্য আদালতে আসার সুযোগ নাই। আচ্ছা, সেটা তো এইরকম মামলার ক্ষেত্রে যে আমাদের এখানে রাষ্ট্রদ্রোহিতার মামলাও ভুরি ভুরি হয়, এটা ভুরি ভুরি হয়, কিন্তু কোনোটি টেকে কোনোটি টেকে না। এখন এখানে যে গ্রাউন্ডটি তৈরি করা হয়েছে বা যে মামলাটি হয়েছে, সেটির মধ্যে দুটি বিষয় আছে, মানে পেনাল কোডের 131 এরকম মামলার অভিজ্ঞতা আমাদের কি আছে কিনা কোন রাজনীতিকের বিরুদ্ধে, না এটি প্রথম? দেখুন, অনেক সময় কিন্তু এক একটা ধারা অনুযায়ী বিচার হয় না। ঘটনা প্রবাহকে ঘিরে, যেমন যদি একটা পেট্রোল বোমের বিস্ফোরণে কেউ মারা যায়, অনেক ক্ষেত্রে ওই বোমের বিচারের যে ধারা, ওই ধারার কিন্তু মামলা না হয়ে মার্ডার মামলা হতে পারে, আবার অনেক সময় মার্ডার মামলা না হয়ে ওটা হতে পারে। এরকম ভাবে কিন্তু ঘটনা প্রবাহ যা সেনা বিদ্রোহের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকা, উস্কানি দেওয়া, প্ররোচিত করা, এই জাতীয় ঘটনার বিচার কিন্তু ইতিপূর্বে হয়েছে। এখন ক্ষমতাসীন দলের, ক্ষমতাসীন সরকারে শেয়ারার আছে, এই আইনে হয়েছে কিনা আমি বলছি যে ধারাটা অনেক সময় চেঞ্জ হয়। আমি বলছি যে ধারা চেঞ্জ হতে পারে, ওই জন্য বললাম যে বোমে মারা গেলে অনেক সময় মার্ডার কেস হয়, আবার কখনো কখনো তো বোমের যে বিস্ফোরক দ্রব্য আইন তাতেও বিচার হতে পারে। ঘটনা প্রবাহের কথা বলছি। আচ্ছা, আমি একটু আসছি, আপনার কাছেই একজন দর্শকের একটি প্রশ্ন আছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? সুপ্রিম কোর্ট অঙ্গনে আমি আপনাকে আইন দেখাবো, কোন আসামি অনুপস্থিত থাকলে সেই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে। আদালত যদি মনে করেন যে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তিনি অনুপস্থিত রয়েছেন। নাম্বার 2, যে কোনো মামলায় অবৈধ মামলা পরিণত হতে পারে যদি মামলার আসামি সর্বোচ্চ আদালতে এসে প্রমাণ করতে পারে যে এই মামলাটা হয়রানিমূলক মামলা, এই মামলায় সাক্ষ্য প্রমাণ নেওয়ার কোনো প্রয়োজন নাই, আইন অনুযায়ী মামলা চলতে পারে না। বেগম খালেদা জিয়ার মামলায় এই সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে। আমি কথা বলছি না যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হওয়া মানেই তিনি দণ্ডিত হওয়া, তবে যদি কেউ আইনের অপব্যাখ্যা দেন সে দায় দায়িত্ব তার দলীয় দৃষ্টিকোণ থেকে, আইনানুগ অবস্থার থেকে না। আর যে কথাগুলো দাদা জানতে চেয়েছেন, যে মৌলিক কিছু বিষয় আছে, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা যার যার মতো করে কথা বলতে পারি, চিন্তা করতে পারি। আপনি স্বচ্ছতার প্রশ্নটা আমানুল্লাহ কবির ভাই বলছেন, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার মানুষ উনি। এই যে পুলিশ যেভাবে গ্রেপ্তার করেছে অথবা যেভাবে তাকে কোর্টে উপস্থিত করেছে, আমাকে আজকে আমাদের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আসার সময় উনি আমাকে একটা কাগজ দিলেন, ওনার কাছ থেকে নিয়ে আসলাম। মান্না ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক স্টুডেন্ট লাইফে, আমার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, সৌহৃদ্যতা, তার সৃজনশীলতা, তার সৌম্য দীপ্ত চিন্তা চেতনার এই জায়গাটা আমার পরিবারের তার ভক্ত। মান্না ভাই যে ঘটনাটার আলোকিত হয়েছে তাকে ঘিরে, এই ঘটনাটা আমি ফেসবুকে তার কণ্ঠধারা, ওই ধারার কিন্তু মামলা না হয়ে মার্ডার মামলা হতে পারে, আবার অনেক সময় মার্ডার মামলা না হয়ে ওটা হতে পারে।
এরকম ভাবে কিন্তু ঘটনা প্রবাহ যা সেনা বিদ্রোহের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকা, উস্কানি দেওয়া, প্ররোচিত করা, এই জাতীয় ঘটনার বিচার কিন্তু ইতিপূর্বে হয়েছে। এখন ক্ষমতাসীন সরকারে শেয়ারার আছে। এই আইনে হয়েছে কিনা আমি বলছি যে ধারাটা অনেক সময় চেঞ্জ হয়। আমি বলছি যে ধারা চেঞ্জ হতে পারে, ওই জন্য বললাম যে বোমে মারা গেলে অনেক সময় মার্ডার কেস হয়, আবার কখনো কখনো তো বোমের যে বিস্ফোরক দ্রব্য আইন তাতেও বিচার হতে পারে। ঘটনা প্রবাহের কথা আচ্ছা, আমি একটু আসছি, আপনার কাছেই একজন দর্শকের একটি প্রশ্ন আছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি রহমান বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমি আইনজীবী মোহাম্মদ রেজাউল সাহেব, ওনার কাছে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। কিছুক্ষণ পূর্বে চ্যানেল 24-এ একটা টক শো হতেছিল, এখানে 3 জন বিজ্ঞ আইনজীবী ছিলেন, কিন্তু বেগম জিয়ার মামলা নিয়ে ওনারা 3 জন 3 ধরনের মত প্রকাশ করলেন। 3 জনের মধ্যে 2 জনের মত কিছুটা একই মনে হলো, এবং বিএনপি পন্থী একজন আইনজীবী ছিলেন, উনি ভিন্ন মত পোষণ ছিলেন। আসলে কি আমার প্রশ্নটা হচ্ছে যে আইন যারা পড়াশোনা করে, একই কলেজে আইন বিষয়ে যে পড়াশোনা হয়, কোন আইনজীবীরা ওই সাক্ষীকে আর জেরা করার সুযোগ পাবেন না, বিকজ তাদের যে ক্লায়েন্ট সে যেদিন অ্যাবসেন্ট হলেন, অরেন্ট হলো, সেদিন থেকে তার নিয়োজিত আইনজীবীর আর নিয়োগ থাকলো না, দে আর নো মোর লয়ার। তখন বিচার প্রক্রিয়াটা একতরফা চলবে। তা আমার ধারণা বেগম খালেদা নিশ্চয়ই তার অনেক জাদরেল আইনজীবীরা আছেন, সেই আইনজীবীদের মেধা, বিচক্ষণতা, দৃঢ়তা, দূরদৃষ্টি, আইনগত প্রক্রিয়ার কারণেই এতবার তারিখ নেওয়ার পরেও মামলাটাকে তারা বিভিন্নভাবে লিঙ্গারিং করতে সক্ষম হয়েছেন। আমি যদি তাদের ফেয়ার ইন্টেনশনটাও ধরি, বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে তারা যাচাই করতে চেয়েছেন যে আমাদের ক্লায়েন্টের অর্থাৎ তাদের নেত্রীর বিরুদ্ধে যে মামলাটা আইনসঙ্গত নাকি বেআইনি, মামলায় মেরিট আছে কি মেরিট নাই, বিচারক নিয়োগ বৈধ কি অবৈধ, যেখানে কোর্ট করা হচ্ছে এটা বৈধ কি অবৈধ, সবগুলো এক্সস্ট করে তারা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যতটা সুযোগ নিতে পেরেছেন, এ কৃতিত্ব বেগম খালেদা জিয়ার আইনজীবীদের নিঃসন্দেহী। এখন বাকি আছে শুধুমাত্র ওখানে সারেন্ডার করে তারপরে তার বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করা। আইনে বলছে ফিউজিটিভ ইজ নট এন্টাইটেলড টু গেট এনি রিলিফ ইন দ্য আই অফ ল, অর্থাৎ আমাদের বিরুদ্ধে যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা থাকে, যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলো, ওই আদালতে সারেন্ডার না করে কিন্তু ওই অর্ডারের বৈধতা চ্যালেঞ্জ করে অন্য আদালতে আসার সুযোগ নাই। আচ্ছা, সেটা আমি একটু জানার চেষ্টা প্রসিডিউর। ধন্যবাদ সমর রেজাউল করে। আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসবো এই আলোচনায়। প্রিয় দর্শক, সোজা কথা একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো না, কিন্তু সেটার জন্য তো একটা জায়গায় আসতে হবে। আমি বলছি ওইটা আসছি, একটু বলে আসছি, কিন্তু সেখানে আপনি বলছেন যে না, এটা আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি। তা আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি বলে এটা ল এনফোর্সিং এজেন্সিতে আপনি এটাকে মানে কন্ট্রোল করতে চাচ্ছেন, বে করতে চাচ্ছেন। ওই যে আমি যেটা বললাম, এটা হবে কি, এটা পার্মানেন্ট যে আপনার একটা ট্রিটমেন্ট বা কিউর, যে পেশেন্ট যে পার্মানেন্টলি ভালো হবে, এটা কিন্তু না। আপনি পেইন কিলার মানে সাময়িকভাবে এটাকে করে রাখে, দমন করে রাখে, এই জিনিসটা হবে। কাজে আপনি যে পর্যন্ত এটা রাজনৈতিক ইস্যু হিসেবে বা সংকট হিসেবে সমাধান হিসেবে গ্রহণ করে রাজনৈতিক সলিউশন যে পর্যন্ত না খুঁজবেন, ততক্ষণ পর্যন্ত এই যে আপনি যেটা বললেন, এটা আজকে হয়তো কোনো বোমা ফুটে নাই, কালকে ফুটবে বা পরশু ফুটবে। আরেকটা জিনিস আমি বারবার বলেছি, আমাদের এখানে বলেছি, দেখেন এইরকম ধরনের সিচুয়েশন যদি প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয়, তাহলে সেখানে বিভিন্ন ফোর্স অ্যাক্টিভ হয়ে যায়, এবং আমরা কিন্তু সেইগুলো দেখছি এখন একের পর এক কিন্তু দেখছি। না, কিন্তু আমি বিভিন্ন ফোর্স অ্যাক্টিভ না, কবির ভাই আমি মানছি আপনার কথাটি, কিন্তু আমি বলছি যে অনেকে বলতে চাইছেন যে সরকার যে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি ইলেকশনের জায়গায় আসছে, এটি একটি সরকার কি এরকম মনে করছে যে এটি একটি এক্সিটের জায়গা, বা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনেক প্যাচ আছে, সেগুলো যদি খালেদা জিয়ার আইনজীবীরা সেগুলো এক্সস্ট করে থাকেন, সমস্যাটা কি? আমরা তো অনেক মামলাই লিঙ্গার হয়, দীর্ঘায়িত হয়, সেটি করে যদি এই পর্যায়ে আপনি যে বলছেন যে আমি তো দায়িত্ব নিয়ে বললাম যে এতগুলি প্রক্রিয়া সম্পন্ন করার পরে কিন্তু বিচার শুরু হয়েছে, কাজে এখন কোনো সমস্যা নেই। আর কোনোভাবে বলা যাবে না যে এই মামলায় কিচ্ছু না থাকা সত্ত্বেও একটি মামলার বিচার কার্যক্রম চলছে। অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন বলছেন এই মামলাকে সাক্ষ্য প্রমাণ ছাড়া খারিজ করে দেওয়ার মতো মামলা এটা নয়। ধন্যবাদ আমানুল্লাহ কবির, আপনার কাছে আমি ওই জায়গাটিতে থাকতে চাই। অর্থাৎ
এতদিন আমরা এই হরতাল, অবরোধ এবং পেট্রোল বোমা, সরকারের কঠোর হওয়া, দমন নীতি, ক্রস ফায়ার, এনকাউন্টার, এরকম একটি পরিস্থিতির মধ্যে ছিলাম। এখন আজকের এই অর্ডারের পরে, অ্যারেস্ট ওয়ারেন্টের পরে পরিস্থিতির কি অন্য কোনো মেরুকরণ ঘটতে যাচ্ছে কিনা? আমি বলছি ওনার কথা প্রেক্ষিতে কিছু কথা বলে তারপরে আমি বলি। আমি একটা টেলিভিশন প্রোগ্রামে কথা বলছিলাম, এই ইস্যুটাই আসছিল। আচ্ছা, ইস্যুটা আসছিল, তো আমি কিছু কথা বলছিলাম। বলার পরে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করার নামে আমাকে বেশ একটা ধমক দিয়েই বললেন যে উনি কি আর কিছু হতে চান নাকি। যাই হোক, মানে খুব আমার কাছে মানে জিনিসটা খুব ভালো, মানে এখন ভয় লাগছে যে সত্য কথাগুলো কতটুকু বলা যাবে, কয়দিন বলা যাবে এটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ 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 দর্শক আপনাকে। তবে আপনি যে পন্থী আইনজীবী টাইনজীবী বলেছেন, আমরা আইনজীবী হিসাবে ধরে নিতে চাই, আপনাকেও আইনজীবী হিসাবে ধরতে চাই। আপনি যদি একটু বলেন। সম্মানিত শ্রোতা, আইন একটাই, আইনের ব্যাখ্যাও নিজের মতো করে আরব্য উপন্যাসের কোনো কাহিনী নয়। আইনের ব্যাখ্যা আমার ভালো লাগলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে জাতীয় পার্টি, এভাবে আইনের ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। আমি দায়িত্ব নিয়ে স্ট্রেট ওয়েতে বলছি, আমি যদি আপনার সুযোগ হয় আপনি আসবেন সুপ্রিম কোর্ট অঙ্গনে, আমি আপনাকে আইন দেখাবো। কোনো আসামি অনুপস্থিত থাকলে সেই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার এখতিয়ার আদালতের রয়েছে। আদালত যদি মনে করেন যে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তিনি অনুপস্থিত রয়েছেন। নাম্বার 2, যে কোনো মামলায় অবৈধ মামলা পরিণত হতে পারে যদি মামলার আসামি সর্বোচ্চ আদালতে এসে প্রমাণ করতে পারে যে এই মামলাটা হয়রানিমূলক মামলা, এই মামলায় সাক্ষ্য প্রমাণ নেওয়ার কোনো প্রয়োজন নাই, আইন অনুযায়ী মামলা চলতে পারে না। বেগম খালেদা জিয়ার মামলায় এই সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়েছে। আমি কথা বলছি না যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হওয়া মানেই তিনি দণ্ডিত হওয়া। তবে যদি কেউ আইনের অপব্যাখ্যা দেন, সে দায় দায়িত্ব তার দলীয় দৃষ্টিকোণ থেকে, আইনানুগ অবস্থার থেকে না। আর যে কথাগুলো দাদা জানতে চেয়েছে, যে মৌলিক কিছু বিষয় আছে, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আমরা যার যার মতো করে কথা বলতে পারি, চিন্তা করতে পারি। আপনি স্বচ্ছতার প্রশ্নটা আমানুল্লাহ কবির ভাই বলছেন, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার মানুষ উনি। এই যে আমরা যে বলি যে আইন নিজস্ব গতিতে চলবে, তাই না? আমরা যে বলি আইনের চোখে সবাই সমান, কিন্তু আমরা কি সেটা বলতে পারবো যে আইনের চোখে সবাই সমান, আইন নিজস্ব গতিতে চলবে? এটা কি আমাদের কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে তাই হচ্ছে? তা হচ্ছে না। তা হচ্ছে না বলেই এই যে আজকে এই প্রবলেমটা দেখা দেয়। এখন আপনি কি বলছেন যে এই মামলাটিতে মেরিট নেই? না 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 না, আমি ওই কথা কেন বলবো? আমি তো বিচারক নই, আমি এই কথা বলার কোনো কেউ নই। আমি যেটা বলতে চাই অন্য কথা, সেটা হচ্ছে যে এই যে আপনার অনেকগুলো প্রত্যাহার হলো, অনেকগুলো হলো। হ্যাঁ, আমি বলছি যে প্রয়োগকারী যারা, আইনের প্রয়োগকারী যারা, তারা প্রয়োগের ক্ষেত্রে এই যে মানে বৈষম্য করার ফলেই মানুষের হয় কি, আইনের প্রতি এক ধরনের মানে ভয় ভীতি এবং অশ্রদ্ধা জন্মগ্রহণ করে, আদালতের প্রতি এক ধরনের ভয় ভীতি এবং অনাস্থা জন্মগ্রহণ করে। এই জিনিসগুলো হয়। তো এখন আমার যে কথাটা সেটা হচ্ছে এই যে আইন যদি সবার জন্যই সমানভাবে প্রয়োগ করা হয় এবং যারা বিশেষ করে প্রয়োগকারী তারা যদি সবাইকে সমানভাবে দেখেন, তাহলে কিন্তু আজকে বেগম খালেদা জিয়া আজকে যেভাবে মানে এই যে কোর্টের প্রতি যে মানে এটা দেখাচ্ছেন যে ইগনোর করছেন, এটা কিন্তু করতে পারে।